রোজ বলতে হয় কেন? হ্যাঁ, রোজ বলতে হয় কেন যে সাহায্য আমার পছন্দ নয়? যাও যাও, আজ তোমার ছুটি, কাল 9টার সময় আসবে, যাও। এবার আমি কি করি? গোপাল, তুই খুন করলি? খুন খুন ম্যাডাম, ছুটি কেমন কাটালেন? খুব ভালো। ছুটিটা খুব দরকার ছিল, বুঝলে, যা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ছেলেটা কি করেছে? ও লকআপে কেন? খুন খুন করেছে ম্যাডাম। কাকে খুন করেছে? ওর আশ্রয়দাত্রীকে, যাকে ও মা বলে ডাকে। কবে ঘটেছে ঘটনাটা? এই তো 3 দিন আগে। এলাকার লোকজন হাতে নাতে ধরে আমাদেরকে খবর দেয়, আমরা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করি ম্যাডাম। এই তো গতকাল আদালতে পেশ করেছিলাম। 5 দিনের জন্য পিসি টেনেছি। ওর আশ্রয়দাতা বাবা ওকে নিজের চোখে খুন করতে দেখেছে ম্যাডাম। খুনের মোটিভ কি? ছেলেটা মুখ খুলেছে? না না ম্যাডাম, ও তো মুখই খুলছেন। তবে আমার কি মনে হয় জানেন, খুনের মোটিভ চুরি। কারণ ওই মন্দিরে সোনা আর একটি বিশেষ ধরনের ধাতু দিয়ে তৈরি একটি বাল গোপাল মূর্তি ছিল, যেটি বল্লাল সেনের আমলের। এখন যেটার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা ধরুন। ও সেই মূর্তিটা চুরি করেছে। সেই সময় হয়তো ভদ্রমহিলা এসে পড়েছিলেন, আর ও হয়তো সেই জন্যে ওই ভদ্রমহিলাকে খুন করেছে। মূর্তিটার কোনো হদিশ পাওয়া গেছে? না না ম্যাডাম, ওটা কোনো হদিশই পাওয়া যায়নি। ব্যাটাকে এত জেরা করেও কিচ্ছু বলতে পারছি না। শুনুন বিলাসবাবু, আপনাকে তো শরীরের যত্ন তো নিতে হবে। ভুলে যাবেন না, আপনার ভেরি রিসেন্টলি একটা মাইল্ড হার্ট অ্যাটাকও হয়ে গেছে। তো আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই খাবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। কার জন্য বাঁচবো বলুন তো? যার জন্য বাঁচতাম সেই তো চলে গেল। বিলাসবাবু, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু এগুলো নিজেকেও তো দেখতে হবে নাকি? ঠিক আছে, এই এটা আপনার প্রেসক্রিপশন। এই শোনো, এই আলমারিটা খুলে দেখো, দোকানে একটা ছোট কালো ব্যাগ আছে, ওটা আমায় দাও। এক মিনিট। ডাক্তারবাবু, আপনার ফিসটা দয়া করে নেবেন ডাক্তার। থ্যাংক ইউ। বাবু, এখন কিছু খাবে? না, আমার কিছু ভালো লাগছে না আজ। একটু ঘোল করে আনি? আনো। আজকাল আর মানুষকে বিশ্বাস করা যায় না। একটা অনাথ ছেলেকে বাড়িতে নিয়ে এসে পুত্র স্নেহে মানুষ করছিলেন, আর সেই ছেলে কিনা ছোবল মারলো। ম্যাডাম, কি ভাবছেন ম্যাডাম? ভাবছি ছেলেটার কথা। এমন চাঁদের আলোর মতন পবিত্র ফুটফুটে একটা ছেলের মধ্যে এইরকম একটা খুনি রাক্ষস লুকিয়ে থাকতে পারে। স্ট্রেঞ্জ। এই কথা আপনি বলছেন ম্যাডাম? আপনি তো আমার থেকে এইসব অনেক বেশি দেখেছেন। আচ্ছা, আমি ছেলেটার সঙ্গে একটু কথা বলতে পারি? অবশ্যই পারেন ম্যাডাম, তাতে তো আমারই সুবিধা হবে। আপনি কথা বললে ছেলেটির মুখ থেকে কিছু না কিছু বার করতে পারবেন বলেই আমার বিশ্বাস ম্যাডাম। না 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 ম্যাডাম,
আমি আমার মাকে খুন করিনি। আমার জন্মের পর আমার মা মরে যায়, আমি তার মুখে ভুলে গেছি। কিন্তু কিন্তু 1 বছর ধরে আমি যাকে মা বলে ডাকছি তার মুখ আমার চোখে ভেসে ওঠে। আমি মাকে মারিনি ম্যাডাম, আমি মাকে মারিনি। কিন্তু বিলাসবাবু যে নিজে তোমাকে খুন করতে দেখেছেন, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ছুরির হাতলে তোমার হাতের ছাপ পাওয়া গেছে, তাহলে তুমি কি করে বলছো যে তুমি খুনটা করোনি? না 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 ম্যাডাম, আমি এখনো বলবো যে আমি আমার মাকে মারিনি। স্কুলে ছুটির পর আমি একা নদী দেখতে যাই। সন্ধ্যার আগে আমি আমি ঘরে আসি। রোজার মতো আমি ঘরে ঢুকে প্রথমে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গোপালকে প্রণাম করতে। সেই দিন আমি ঠাকুর ঘরে যাই, কিন্তু গিয়ে দেখি বেদিতে গোপালের মূর্তি নেই, আর মা চিন্তা শুয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ঘর। ওমা 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 মা, কোথায় আজকে হলো? ওমা ওমা ম্যাডাম, আমি মাকে খুব ভালোবাসি, আমি মাকে খুন করিনি। মূর্তিটা চুরি করে তুমি কোথায় রেখেছো? স্যার আমি বললাম তো, সেদিন গিয়ে দেখি বেদিতে মূর্তি নেই। আমি মূর্তিটাকে রোজ প্রণাম করি, আমি কেন মূর্তিটাকে চুরি করতে যাবো স্যার? তাছাড়া মূর্তি চুরি করে আমার কি লাভ? আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে তুমি তোমার মাকে খুন করোনি, মূর্তিটাও চুরি করোনি। তুমি কি অনুমান করে বলতে পারো যে এই কাজটা কে বা কারা করেছে? কে করেছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন এই কাজ আমি করিনি। রুদ্র, হ্যাঁ ম্যাডাম। অ্যাডোলেসেন্ট সাইকোলজি নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে একেবারে রাস্তার বেবারিশ ছেলেগুলো ছাড়া বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে কিন্তু খুনের প্রবণতা খুব একটা দেখা যায় না। কিন্তু ম্যাডাম, এই গোপাল কিন্তু একরকম রাস্তারই ছেলে। ম্যাডাম, এই গোপাল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের ব্রাহ্মণ গরিব পরিবারের ছেলে। বাবা পূজা আচ্ছা করেই জীবন কাটাতেন। গোপালের যখন 2 বছর বয়স তখন ওর মা মারা যায়, আর যখন 12 বছর বয়স তখন গোপালের বাবা মারা যায়, এবং সেই সময় ওর এক দুঃসম্পর্কের কাকা ওকে কলকাতার কালীঘাটের মন্দিরে ফেলে চলে যায়। তারপর থেকে চায়ের দোকানে, মিষ্টির দোকানে এদিকে সেদিকে কাজ করে ও দিন কাটত। কখনো রাস্তায় কিংবা কখনো দোকানের মেঝেতে রাত কাটত। আচ্ছা, রায়চৌধুরী দম্পতি গোপালকে পেলেন কোথায়? ম্যাডাম, 2 বছর আগে এই বিলাসরঞ্জন বাবু কালীঘাটের মন্দিরে গেছিলেন পুজো দিতে সস্ত্রী। সেখানে মন্দিরের পাশে গোপালকে ঘুরে থাকতে দেয়। এই দেবকী রায়চৌধুরী তো এক প্রকার জোর করে গোপালকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে এই বিলাসরঞ্জন বাবু তার এই সিদ্ধান্তে একদম রাজি ছিলেন না ম্যাডাম। দেবকী রায়চৌধুরী খুনের পরের দিন যখন আমি জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম, তখন এই কথাগুলো আমাকে বলেছিলেন বিলাসরঞ্জন রায়চৌধুরী। তিনি তো এটাও বলেছিলেন যে তারা ছেলেটাকে খুব ভালোবাসতেন এবং বিশ্বাস করেছিলেন। মাস 6 আগে আমার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, আর সেই সময় গোপাল আমাকে আর আমার স্ত্রীকে যেভাবে সামলেছে, নিজের সন্তানও সেভাবে করতো কিনা সন্দেহ আছে। আমার স্ত্রী গোপালের অনুগত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে ঠিকই করেছে, ওকে আইনগতভাবে নিজের সন্তান হিসাবে গ্রহণ করবে।
সমস্ত বিষয় সম্পত্তি ওকে উইল করে দিয়ে যাবে। আচ্ছা, আর বিনিময়ে গোপাল শুধু আমাদের দুজনকে বাবা মা বলে ডাকবে। আমাদের মৃত্যুর পর আমাদের মুখে জল দেবে, ওই শ্রাদ্ধ শান্তি করবে, এই আর কি। বুঝতে পেরেছি। কিন্তু আশ্চর্যের বিষয় ম্যাডাম, এই গোপালকে নিয়ে যে ওদের এসব চিন্তা ভাবনা, এগুলো দেবকী রায়চৌধুরী গোপালকে বলেছিল। হোয়াট? তার মানে গোপাল জানতো যে ওনাদের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক একদিন ও হবে? হ্যাঁ ম্যাডাম, ও জানতো। আর এই কথাটা আমাকে বলেছিল বিলাস রঞ্জন রায়চৌধুরী। কিন্তু আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না ম্যাডাম, এই গোপাল দেবকী রায়চৌধুরীকে খুন করলো কেন? তা তোমার মাথায় যখন ঢুকছে না রুদ্র, তাহলে তুমি গোপালকে অ্যারেস্ট করলে কেন? আরে বাবা, ছেলেটা যখন জানে যে সমস্ত সম্পত্তির মালিক একদিন ও হবে, তাহলে ও কেন শুধু শুধু একটা মূর্তি চুরি করতে যাবে লোভ করে? আর সেই মূর্তি চুরি করতে গিয়ে, বিক্রি করতে গিয়ে তার আশ্রয়দার চিকিৎসা খুনটা করবে? কেন রিস্কটা নেবে ও, বলতে পারো? কিন্তু ম্যাডাম, ও যে নিরপরাধ সেটারও তো কোনো প্রমাণ নেই, তাই বাধ্য হয়ে সন্দেহভাজন হিসেবে ওকে গ্রেপ্তার করতে হয়েছে। কিন্তু রুদ্র, ও যদি সত্যি খুনটা না করে থাকে, তাহলে মানুষ হিসেবে তো ওকে বাঁচানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেটা তো বুঝতে পারছি ম্যাডাম, তবে একটা আশ্চর্যের বিষয় কি জানেন, এই বিলাস রঞ্জন বাবু গোপালের গ্রেপ্তারের ব্যাপারে না হ্যাঁ না না কিচ্ছু বলছেন না। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, উনি শুধু বলছেন আপনারা যা ভালো বোঝেন তাই করুন। আর একটা কথা, যেটা আমি ওনার পাড়ায় জেরা করতে গিয়ে জানতে পেরেছিলাম। সেটা কি? হ্যাঁ, আপনারা বিলাস রঞ্জন বাবুর ব্যাপারে কি জানেন বলুন। স্যার, বিলাস রঞ্জন রায়চৌধুরী আমাদের এলাকার লোক নন, শুনেছি উনি শ্যামবাজার এলাকার কোথাও। তাই নাকি? হ্যাঁ স্যার, সবই শোনা কথা। বিলাস রঞ্জন রায়চৌধুরীর আগেও একটা বিয়ে ছিল, পরবর্তীতে ওই মুখার্জিবাবুর মেয়ে দেবকী যখন কলকাতায় পড়তে গেল, তখন ওই দেবকীর সঙ্গে বিলাসের প্রেম হয়। প্রথম দিকে মুখার্জিবাবু ওদের বিয়েটা মেনে নেননি, পরে মৃত্যুর আগে ওদের বিয়েটা মেনে নেন, ওরা এখানে এসেই থাকতে শুরু করে। তার মানে আপনারা বলতে চাইছেন যে এই যে এত বড় বিষয় সম্পত্তি সেটা ওনার নয়, ওনার শ্বশুরমশাই, তাই তো? হ্যাঁ, সবই তো ওই মুখার্জিবাবুর, মানে ওই দেবকীর বাবার। তবে এখন সবই দেবকীর নামেই আছে। একটা কথা বলি স্যার, ওই বিলাস রঞ্জনের চরিত্র মোটেই ভালো নয়, মানে মেয়ে ছেলের দোষ আছে। আরে এই নিয়ে তো দেবকীর সঙ্গে একবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছি। ও রুদ্র, যে কথাগুলো তোমার আগে বলে সেগুলো তুমি পরে বলছো। এখন তোমার কথা শুনে তো আমার অন্যরকম চিন্তা হচ্ছে। বুঝলে রুদ্র, বিলাসবাবুকে কিন্তু আমরা কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না, কারণ সন্দেহের কাঁটা বারবার ঘুরে ওনার দিকেই আসছে। আচ্ছা, এরকমও তো হতে পারে যে উনি ওনার স্ত্রীকে খুনটা করেছেন। হতেই পারে ম্যাডাম, তবে এই খুনের পেছনে ওনার মোটিভটা কি হবে? মোটিভ খুব সহজ রুদ্র। দেখো, সম্পত্তি ওনার নামে নেই, সম্পত্তি আছে ওনার স্ত্রীর নামে, আর ওনার স্ত্রী সম্পত্তিটা গোপালের নামে করে দিতে চাইছে। কালকে উকিল আসবে, আমি আমার সমস্ত সম্পত্তি আমার গোপালকে দিয়ে দেবো। আমি গোপাল না না, তুমি দেবে না। তাই নাকি? আমি দেব। আমি তোমাকে খুন করে ফেলবো দেবকী। কি করবে? খুন করবে? তাই দেশে আইন কানুন কিচ্ছু নেই, খুন করবে? না, নেই। আমার কোনো আইন লাগে না, মানে আমি কোনো আইন মানি না, আমি নিজেই আইন। এবারে এক ঢিলে দুই পাখি মারতে হবে। এই খুনের দায় আমাদের গোপালের ওপর চাপিয়ে দিতে হবে, গোপালের ওপর। আর সেটা করতে হলে এই মূর্তিটাকে আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। গোপাল এই দামি দামি মূর্তিটা বিক্রির টাকার লোভে দেবকীকে খুন করেছে। এই গল্পটা পাবলিকও খাবে, পুলিশও খাবে। হ্যাঁ, অবশ্যই হতে পারে ম্যাডাম, এই সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে ম্যাডাম, ওনার বর্তমানে কিন্তু একটু খুব অসুস্থ, মাইল স্ট্রোকে ওনার ডান দিকটা পড়ে গেছিল, তবে এখন একটু সুস্থ। তাও ডান দিকের হাত পাটা ঠিক স্বাভাবিক নয়। আমরা তো যাচ্ছি ওনার কাছে, আপনি আবার গিয়ে দেখে বলবেন ওনাকে সন্দেহ করা যায় কিনা। তবে ওই দিনকে পাড়ার লোকেরা ওনার একটা ভাগ্নের কথা বলেছিল,
সেই ভাগ্নেকে কিন্তু সন্দেহ করা যায়। তাকে সন্দেহ করার কারণ? ওকে সন্দেহ করার কারণ হচ্ছে ম্যাম, গত 6 মাস তুমি বা তোমার আত্মীয় বা পরিবার কোনো পাত্তা নেই। হ্যাঁ, যেই শুনলে আমরা আমার দত্তক সন্তানকে আমাদের সম্পত্তি দিতে চলেছি, অমনি লোভে গন্ধে গন্ধে চলে এলে। রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এখন এসব দেখাচ্ছ। অনেক অপমান করছো, ভালো করছো না এটা। পলাশ, চুপ! আর একটা কথা বলবে না। আর একটা কথা বললে আমি পুলিশ যেটা ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেবো। যাও। কাজটা মোটেও ভালো করলে না মামি। আমার নামও পলাশ। 1 মাসের মধ্যে ওই ছেলেটা যদি বাড়ি থেকে না যায়, তোমার কপালে অনেক দুঃখ আছে। কি গো, ছেলেটা তো বড় বড় কথা বলে গেল, তুমি কিচ্ছু বলবে না? কি গো, আমার অপমান তোমার গায়ে লাগলে না? তুমি কিচ্ছু বলবে না? তুমি তো যথেষ্ট বলেছো, আমি আর কি বলবো বলো তো। পলাশ একটা লোফার ছেলে, ওর সঙ্গে মুখ লাগিয়ে লাভ কি? ওমা, আমাকে নিয়ে যখন অত সমস্যা, তাহলে আমি চলে যাই। তুই কোথায় যাবি বাবা? তুই কোথায় যাবি? তুই কোথাও যাবি না। আমি কে বল তোর মা। তাহলে মাকে ছেড়ে কেউ যায় বল? বাবা আমার, কোথাও যাবি না তুই। ওর দাবি হচ্ছে যে ওকে গোপালকে সরিয়ে ওকে রাখতে হবে। হ্যাঁ ডক্টর রায় বলুন। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, ডক্টর রয় ফোন করেছিলেন। উনি দেবকী ম্যাডামের পোস্টমর্টমের একটা প্রাথমিক রিপোর্ট জানালেন, কিন্তু যা জানালেন তাতে তো বিলাসরঞ্জন বাবুকে সন্দেহ করা যাচ্ছে না। কেন? উনি জানালেন দেবকী রায় ম্যাডামের বুকে যে ছুরিটা বসিয়েছে সে কিন্তু ডান হাতি, বিলাসরঞ্জন বাবু তো বাঁ হাতি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা কবে আসবেন? আচ্ছা, কোথায় আসছেন? ঠিক আছে, আপনাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো? আমি আপনাদের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। রুদ্র, একটা গুড নিউজ আছে। কি ম্যাডাম? মূর্তিটা পাওয়া গেছে। বাহ, এ তো বেশ ভালো খবর। কোথায় পাওয়া গেল? আমি চেকপোস্টগুলোতে পুলিশ অ্যালার্ট করে দিয়েছিলাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের চেকপোস্টে পুলিশ 2 জনকে ধরেছে, তাদের কাছেই মূর্তিটা পাওয়া গেছে। তুমি একটা কাজ করো, তুমি দেবকী দেবীর বাড়ির যে লোকেশনটা আছে ওটা আমাকে সেন্ড করো, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। এক করে দিচ্ছি ম্যাডাম। গোপাল, হ্যাঁ গোপাল, কোথায় বাবা? দাঁড়া, তুই আসবি না তো? দাঁড়া, দেখ আমি কি করছি। আমি কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলাম। হ্যাঁ, কোথায় ছিলি বদমাস ছেলে? কোথায় ছিলি বল বল। আরে বাবা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কোথায়? আমার কটা মা আছে? আমার তো একটাই মা। তাই তুই এত দুষ্টুমি করিস কেন তাহলে? দেখবি এত দুষ্টুমি করিস তো আমি সত্যি সত্যি ভগবানের কাছে চলে যাব, তখন বারবার ডাকবি মা মা বলে, আমি কিন্তু আসবো না। মা, এরকম বলো না। ও বাবা, ও গোপাল, আমার গোপাল, না না। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মা, তুমি আমাকে ছেড়ে
দেখো এরা আমার কষ্ট বুঝছে না। এরা বলছে আমি নাকি তোমাকে খুন করেছি। আমি মা গো, আমি তোমাকে খুন করতে পারি। মা, আমি তোমায় তুমি কোথায় গেলে? সব কিছু জেনে শুনে কেন ফাটাচ্ছেন অফিসার? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। তুই 1.5 মাস আগে এই বাড়িতে তোর মামিকে থ্রেট করতে এসেছিলিস কেন? চুপ করে থাকবি না। কারণ আমাকে আমার এই গলা নামিয়ে ভদ্রভাবে কথা বল। কারণ আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল ম্যাম। আমি থাকতে বাইরের একটা ছেলেকে সব সম্পত্তি লিখে দেবে, আমি কিছু বলবো না, আমি আমার অধিকার নিয়ে কথা বলবো না। বলুন তোর কেন মনে হলো যে তোকে বঞ্চিত করা হচ্ছে? কেন তোর মনে হচ্ছে তোকে বঞ্চিত করা হচ্ছে? আরে আমি কি করে জানবো? আস্তে। তা আমি কি করে জানবো ম্যাডাম? তবে আমার মামি আমাকে একদম সহ্য করতে পারতো না। আসলে এটা হচ্ছে কি মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী, বুঝলেন তো? কিন্তু আমার মা এই বিয়েতে রাজি ছিল না, সেই নিয়ে মা আর মামার মধ্যে অনেক ঝামেলা হয়। তারপর থেকে ওই 6-7 বছর মতো মুখ দেখি ছিল না। কিন্তু যখনই শুনলাম যে বাইরের একটা ছেলেকে সব সম্পত্তি দিয়ে দেওয়ার প্ল্যান করছে, তখনই আমি একটু ইয়ে করতে চলে এলাম, মানে ক্যাচাল। ও, তার দিন 15 পর এখান থেকে মূর্তিটা হাতিয়ে নিয়ে মামির বুকে ছুরি মেরে পালিয়ে যাস, তাই তো? তৈরি হ, এবার তোর গলায় ফাঁসির দড়ি ঝুলবে। স্যার দয়া করে আমাকে আমার এরকম আনলিগাল ব্লেম দেবেন না স্যার, প্লিজ, পায়ে পড়ি। কি রে, তোর লেখাপড়া কতদূর? মাধ্যমিক ফেল, কিন্তু আমি খুনটুন করিনি ম্যাম। মাকালির দিব্যি, মামার বাড়ি যে বালগোপালটা আছে তার দিব্যি। আমি অতটাও খারাপ, সরি, ফ্লোতে বের হয়ে গেছে, ক্ষমা করবে না ম্যাডাম। এই কার্টুনটার সাথে এত কথা বলে লাভ নেই, আপনি বরং ভেতরে চলুন। এই একে ভেতরে নিয়ে এসো। আমাকে আবার এই সময় কেন জড়াচ্ছেন স্যার? ম্যাম, আহা, তোমরা থামছো কেন? ম্যাম কি বললো শুনলে না? আমার তো মামার বাড়ি, নিয়ে চলো আমাকে, তোমরা চাপ নিচ্ছ কেন? এসো। কি ব্যাপার, বাড়িটা এত ফাঁকা কেন? বিলাসবাবু ছাড়া আর কেউ থাকেন না? না না ম্যাডাম, আরও 3 জন তো থাকে। ওই ড্রাইভার হরিপদ, কাজের লোক মালতী, আর একটা কি ছেলে যেন, হ্যাঁ অজয়। 5 মাস খাটে ম্যাডাম। সব কর স্যার, সরি, ভুল করে বেরিয়ে গেছে। কিন্তু কথা যেটা বললাম ওটা কিন্তু ভুল না। 1-1.5 মাস আগে 1 মাস ছিলাম তো, সব কটাকে চিনি, কেউ সুবিধার না। এই মামা যে কেন আগের কাজের লোক ড্রাইভারকে ছাড়ালো কি জানি। মামা জানে না, কিন্তু আমি চিনি, কেউ সুবিধার না। এই তোমরা নিচে থাকো, রুদ্র, তুমি, আমি আর এই যে ভাগ্নে মদন, চলো। মদন না ম্যাম, পলাশ। ঠিক আছে চলো। ম্যাডাম, এই সেই ঠাকুর ঘর, এইখানেই ছিল বালগোপালের মূর্তিটা। আচ্ছা। আর এই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দেবকী রায়চৌধুরী। আর বিলাসবাবুর ঘর হচ্ছে 3 তলায়। এখানে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। কিন্তু এই বাড়িতে কেউ নেই কেন? রুদ্র, আমার কিন্তু ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। ম্যাম, এই মালতী দি, কি বললে, হরিপদ দা, অজয়, এরা কি সব এই বাড়িতেই থাকে? আরে না, ওই মূল ফটকের বাইরে যে রাস্তা ধারে কয়েকটা বাড়ি আছে না, ওরা ওখানেই থাকে, ওটা সার্ভেন্ট কোয়ার্টার। মেনলি ওদের সারাদিন ওখানে যাওয়ার পারমিশন নেই, তাই ওই সারাদিন কাজকর্ম করে রাত 9টা নাগাদ যায়। আমার আর ভালো লাগছে না। বহুদিন ধরে তো তুমি আমার সাথে এসব কাজ করছো বাবু, এবার আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও। কাকে ভালো লাগে? আমাকে তোর ভালো লাগে না? এই নোংরামি আমার আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না, গা ঘিন করে উঠছে। আচ্ছা, তোমার তো বউ আছে, তারপরেও আমার সাথে এসব কাজ কি করে করো? দিনের পর দিন নিজের বউকে ঠকাতে খারাপ লাগে না?
আমার তো বউ আছে, তোর কে আছে? আমি কেন আসছি বুঝিস না? দয়া করে তোর কাছে আসি, দয়া। আমার এ দয়া চাই না, এটা আমার জন্য অপমান। এবার আমাকে ছেড়ে দাও, বাঁচতে দাও। কেন? তুই তো ভালোই বেঁচে আছিস, আরামে আদরে রেখেছি তোকে। অনেক ভেবেছিলাম মাকে বলে দেবো, কিন্তু সাহস হয়নি। ভেবেছিলাম মা এই কথাগুলো শুনে কষ্ট পাবে। আচ্ছা, এই ঘটনার পেছনে, মানে মায়ের খুনের পেছনে এই ঘটনাটা দায়ী নয় তো? আরে ও মামা, মামা মারা গেছে। রুদ্র, তুমি একটা কাজ করো, তুমি ওই সার্ভেন্ট কোয়ার্টার থেকে ওই তিনটেকে তুলে আনার ব্যবস্থা করো এক্ষুনি। এই যাও, তোমরা তিনজনকে তুলে নিয়ে আসো, যাও এক্ষুনি যাও। কি রে, ভয় পেয়ে গেলি? ভাবলি তোকে মেরে আমি আমার পথের কাটা দূর করব? না রে, পলাশ অশিক্ষিত লোফার হতে পারে, কিন্তু খুনি নয়। তাহলে তুমি মাকে এরকম থ্রেট করলে কেন? তুই আমাকে একটা সত্যি কথা বল, মামি আমাকে যা যা কথা বলেছে সেগুলো শুনে আমার রাগ হবে না? আরে আমি তো এই বংশের একমাত্র উত্তরাধিকারী, বংশে আর বাতি দেওয়ার মতো কেউ নেই। আমি পুরোটা না হলেও অল্প একটু সম্পত্তির ভাগ পেতে পারি না? যাক, তুই ছেলেটা ভালো, তোর প্রতি আমার কোনো হিংসা নেই রে। তখন তর্কে জেতার জন্য অনেক কথা বলে ফেলেছি, তুই কিছু মনে করিস না। আর এটা বলবো বলেই এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। চলি রে। আর হ্যাঁ, মামা মামিকে বলিস তারা যেন ভালো থাকে। আমার কোনো সম্পত্তির লোভ নেই, যাকে পারে দিক, ওরা ভালো থাকলেই হবে। আসি। পলাশদা, বল। ওরা যদি আমার নামে সব সম্পত্তি উইল করে দেয়, আমি সব তোমাকে দিয়ে দেবো। সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই গো। পাগল ছেলে, আরে আমারও তো সম্পত্তির প্রতি কোনো লোভ নেই রে। নেহাত মা আমাকে এখানে জোর করে পাঠালো তাই এলাম। আসলে আমার মায়েরও কোনো দোষ নেই, জানিস তো। বরাবরই আমরা একটু গরিব তো, তাই মা ভেবেছিল যে অল্প একটু সম্পত্তি পেলে যদি দুমুটো পেট ভরে খেতে পারি। যাক, আসি রে। না, পলাশদা মাকে খুন করেনি, চুরিও করেনি। পলাশদার বাইরেটা ওরকম, কিন্তু ভিতরটা ওরকম নয়। তাহলে কে করলো আমার মাকে খুন? কে করলো? তোমাদের মধ্যে কে বিলাসবাবুকে খুন করেছে? খুন? খুন কেন হবে ম্যাডাম? খোড়া মানুষ তো, তাই হয়তো বিছানা থেকে পড়ে গেছে। তাছাড়া আমরা কি করেই বা জানবো? আমরা তো ওই সময় বাড়িতে ছিলাম না কেউ। আমরা? তুমি সবার দায়িত্ব নিচ্ছ কেন মালতী? তুমি তোমার কথা বলো, তুমি এখানে ছিলে না কেন? না মানে
ওই দুপুরবেলা ওই 2টো থেকে 4টে। আমরা তো কেউ এ বাড়িতে থাকি না, আমরা তো যে যার ঘরে চলে যাই। তাই নাকি? তাই এই নিয়মটা কবে থেকে চালু হলো? কবে থেকে মানে এটা তো প্রথম থেকেই ছিল। দুপুর 2টো থেকে 4টে আমরা আমাদের ঘরে চলে যাই, বিশ্রাম নেই। হ্যাঁ, প্রথম থেকেই তো। কার সামনে মিথ্যে কথা বলছো তোমরা? এখানে আমি আছি সেটা দেখো। এখনো তোমরা বলবে 2টো থেকে 4টে অবধি তোমাদের ছুটি থাকে? আরে 1 মাস আমি এখানে ছিলাম, তোমাদের ভোর থেকে রাত 9টা অবধি ওই বাড়িতে যাওয়ার পারমিশনই ছিল না। সত্যি করে বলো, তোমাদের 3 জনের মধ্যে কে বিলাসবাবুকে খুন করেছে? আমরা কিছু করিনি ম্যাডাম, আমরা সত্যি বলছি, কিছু জানি না আমরা। চুপ! নাটক বন্ধ করো, একদম চুপ। হ্যালো, ও আপনারা এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। রুদ্র, হ্যাঁ ম্যাডাম। এই নাটকের এবার শেষ দৃশ্য অনুষ্ঠিত হবে। তুমি সব কটাকে নিয়ে বাইরে চলো। পলাশ, তুমিও এসো। এই চলো, নাটক পরে হবে, চলো চলো। এই পলাশ চলো। রুদ্র, এরাই হলো সেই 2 চোরাচালানকারী। এরাই এখানে উপস্থিত কারোর কাছে টাকা দিয়ে মূর্তিটা নিয়েছিল। তোমরা যার কাছ থেকে মূর্তি নিয়েছিলে আর তাকে টাকা দিয়েছিলে, সে কি এখানে উপস্থিত আছে? হ্যাঁ, এখানে আছে। কে সে? ওই যে। এই, ধরো ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই যে বাবা হরিপদ, তুমি যে বোবা নও, তাই চুপ করে থেকে কোনো লাভ হবে না, মুখটা খোলো। এই মূর্তি চুরি, 2টো খুন কেন করলে? চুপ করে থাকো না, উত্তর দাও। তুমি যে বোবা নও সেটা আমি জানি হরিপদ। আমাদের চুরির প্ল্যানিং ছিল, কিন্তু কোনো খুনের প্ল্যানিং ছিল না। ওটা বাই চান্স হয়ে গেছে। থেমো না, পুরোটা বলো। আমার আর মালতীর গ্রামের বাড়ি ক্যানিংয়ের দিকে। আমরা ছোটবেলা থেকে দুজনকে খুব ভালোবাসতাম, ভেবেছিলাম বিয়ে করব। কিন্তু একদিন মালতীর উপর নজর পড়ল বিলাস রঞ্জনের। কুমিরের চোখ, একবার যখন শিকার দেখেছে তখন সে ধরবেই। তাই মালতীর লোভী বাবাকে অনেক অনেক টাকা দিয়ে কিনে নিল, তারপর নিয়ে এলো এই বাড়িতে। সবার সামনে মালতী হয়ে উঠল কাজের লোক, আর পিছনে সেবাদাসী। রোজ রোজ এত কান্নাকাটি করিস কেন? আরে আমি কি তোকে মারধর করি? আমি তো তোকে ভালোবাসি রে। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আচ্ছা, অনেক দিন তো হলো, এবার আমায় ছেড়ে দাও না বাবু, তোমার পায়ে পড়ি। ছেড়ে দেবো তাই তো? মালতী, আগে তোর বাবাকে দেওয়া সবকটা টাকা উসুল করি, তারপর তো ছেড়ে দেওয়ার প্রশ্ন। আমি কিন্তু এবার ম্যাডামকে সব বলে দেব। একটা কথা কি জানিস মালতী? পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এই ব্যাপারে যদি একটা ওয়ার্ড তোর মুখ থেকে বের হয়, তাহলে শুধু তুই নয়, তোর বাবা, তোর মা, তোর পরিবারের সবাই কিন্তু মরবে। তুই জানিস? তুই তো জানিস আমি কি করতে পারি।
পশুটা একটু একটু করে আমাকে মেরে ফেলছিল। আমি বুঝতে পারলাম খেলাটা অন্যভাবে খেলতে হবে। তাই দিনের পর দিন ওর কান ভাঙিয়ে ওর সব পুরনো চাকরগুলোকে তাড়িয়ে দিলাম। তার জায়গায় নিয়ে আসলাম আমার ভাই অজয়কে, আর ড্রাইভারের জায়গায় নিয়ে আসলাম আমার ছোটবেলার প্রেমিক হরিপদকে। আর তাকে বোবা সাজিয়ে এনে এখানে ঢুকিয়ে দিলে, কারণ বোবার তো কোনো শত্রু নেই, তাই তো? হ্যাঁ ম্যাডাম, ভেবেছিলাম যে কোনো মূল্যেই মালতীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু কিন্তু পালাতে গেলে তো অনেক টাকার দরকার। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি গরিব। তখন আমার নজর পড়লো ওই মূর্তিটার উপর। আমি মূর্তিটার ছবি তুলে চুপি চুপি অনেকের সাথে যোগাযোগ করি। তখনই পরিচয় হয় এই পাচার গাড়িগুলোর সাথে। ওরাই আমাকে বলেছিল এই মূর্তিটার দাম দেবে 30 লক্ষ টাকা। আর আমিও রাজি হয়ে যাই। রোজ সন্ধেবেলায় ম্যাডাম আমাকে ওই ঠাকুর ঘরের চাবি দিত ঘর মোছার জন্য। সেদিনও আমায় চাবি দেয়, আমি ঘর মুছতে ঢুকি, আর সেই সময় মালতী, তুই ঠাকুর নিয়ে কোথায় যাচ্ছিস? এটা কি করছিস রে? ছি 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 ছি, ঈশ্বর, না না, তুই ঠাকুরের মূর্তি চুরি করছিলি? না না, ছি 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 ছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ম্যাডাম। কোনো ক্ষমা নেই, আর কোনোদিন পুলিশকে খবর দেবো। ম্যাডাম 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 না। আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। ওই টেবিলে ফল কাটার ছুরিটা নিয়ে আমরা দুজনেই ভয় কাঁপছিলাম। তারপর ভাই বলল সে চুপ করে থাকতে আর যে যার কাজে চলে যেতে। গোপাল বড় ভালো ছেলে। আমরা সত্যি ওকে কোনো ফাঁসাতে চাইনি, ও নিজে থেকেই ফেসে গেছিল। আর আমরাও ভয়ে চুপ করেছিলাম, তাই কোনো মুখ খুলিনি। আর বিলাসবাবুকে মারলে কেন? প্রতিশোধ নিতে? না ম্যাডাম, আমি আপনাকে প্রথমেই বললাম না, আমরা কোনো খুন করতে আসিনি এখানে। সত্যি বলতে মূর্তি চুরির ঘটনাটা চাপা পড়ে গেছিল, আর সব দায় পড়েছিল গোপালের উপর। আমরাও নিশ্চিন্তে ছিলাম। আর এখান থেকেই আমাদের মধ্যে লোভের জন্ম হয়। আমি দেখেছিলাম বিলাসবাবুর আলমারিতে অনেক টাকা আর আর ম্যাডামের গয়নাগাটি। আমি 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 বারণ করেছিলাম, এত লোভ ভালো নয়। আমি সেটা বুঝেছিলাম, কিন্তু অজয় তা বোঝেনি। আমাদের কিছু না জানিয়েই আজ ও বিলাসবাবুর ঘরে গিয়েছিল। তারপর কি হয়েছিল অজয়? সব কথা সত্যি করে বলো। ম্যাডাম, আমি পা টিপে টিপে বিলাসবাবুর ঘরে ওই সময় ঢুকেছিলাম। আমি জানতাম উনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই সময়টা একটু ঘুম দেন। আমি আস্তে আস্তে ওনার
বালিশের তলা থেকে চাবিটা বার করলাম। কে কে ওখানে? কে? কি রে বাবু? অজয়? অজয় তুই? না মানে কাকাবাবু, কাকাবাবু আমি আমি শুধু তুই তুই চাবি নিয়ে আলমারি খুলেছিস? হ্যাঁ, চুরি করার মতলব তো? না কাকাবাবু, চুরি করার মতলব? আমি চুরি করতে চাইনি। না কাকাবাবু, বিশ্বাস করুন কাকাবাবু, আমাকে ছেড়ে দিন কাকাবাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি ওই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যাই। ভয়ে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে আসি। রুদ্র, তুমি এদের তিনজনকে গাড়িতে তোলো। ওকে ম্যাডাম। এই নিয়ে চলো একে, আর তুমি এদেরকে নিয়ে চলো। কাম অন কুইক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপু, মানুষের 6 খারাপ গুণাবলী। আমরা যত অপরাধীদের মুখোমুখি হই, এই 6 রিপুর এক বা একাধিকের তারা দাসত্ব করে। এই যে মূর্তি চুরি আর খুনের ঘটনাটি, এটাও একটা ক্রোধ, লোভ আর কামের প্রকৃষ্ট উদাহরণ। মালতী, হরিপদ আর অজয় এরাও লোভ আর ক্রোধ এর দাসত্ব করেছে। আর বিলাসবাবু কামে ডুবে থাকা একটি মানুষ। মালতী, অজয় আর হরিপদ এখন জেল কাস্টাডিতে আছে, আদালতে তাদের বিচার চলছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে একজন নিষ্পাপ সরল হৃদয়া নারী দেবকী দেবীর দুঃখজনক এই মৃত্যু আমাদের সত্যিই কাঁদার। তার কী দোষ ছিল? কেন হলো তার জীবনের এই পরিণতি? বর্তমানে গোপালী বা কেমন আছে? দেখে নিন নিজেরাই।